কি হবে যখন সম্পদের অহংকারে সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়া এক মানুষের জীবন ভাগ্যের পরিহাসে এমন এক অসহায় মেয়ের হাতে এসে পড়ে, যার কাছে এই পৃথিবীতে হারানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই? সেই কালান্তক রাতে যা ঘটেছিল তা শুধু দুজন মানুষের ভাগ্যই চিরতরে বদলে দেয়নি, বরং মানবতাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। একদিকে এক উদ্ধত কোটিপতি ছেলে, যার পায়ের জুতোর দামও ওই গরিব মেয়ের সারা জীবনের হাড় ভাঙা খাটুনির রোজগারের চেয়ে অনেক বেশি ছিল, আর অন্যদিকে এক অসহায় নিঃস্ব মেয়ে, যে নিজের মুখের শেষ খাবারটুকুও ওই অচেনা মুমূর্ষু লোকটাকে খাইয়েছিল তার প্রাণ বাঁচানোর আশায়। কিন্তু যখন ভোরের আলো ফুটল, তখন ওই ছেলেটি এমন এক অমানবিক কাজ করল যা শুনলে আপনার আত্মাও শিউরে উঠবে। আসলে সেই অভিশপ্ত রাতে ওই জীর্ণ কুঁড়ে ঘরে ঠিক কী ঘটেছিল, আর কিভাবে সেই একটি রাতের ঘটনা এমন এক প্রলয়ঙ্করী ঝড় তুলল, যা বহু বছর পর সেই অহংকারী কোটিপতিকে আবার ওই রাস্তাতেই ভিখারির মতো এনে ছুঁড়ে ফেলল। আসুন দেখি নিয়তির এই অদ্ভুত খেলার শুরু কোথায়। রাত তখন প্রায় 2টো বাজে। শহর থেকে অনেকটা দূরে অবস্থিত এক শুনশান অন্ধকার হাইওয়ে। আকাশ ভেঙে যেন প্রলয়ের বৃষ্টি পড়ছে, সাথে মুহুর্মুহু বজ্রপাত। রাস্তাঘাট সম্পূর্ণ জনশূন্য। ঠিক তখনই দূর থেকে হেডলাইটের তীব্র আলো অন্ধকারের বুক চিরে এগিয়ে আসতে দেখা যায়। কয়েক কোটি টাকা দামের একটি অত্যাধুনিক স্পোর্টস কার প্রচণ্ড গতিতে ছুটে আসছে। স্টিয়ারিংয়ের পেছনে বসে আছে আরিয়ান, শহরের সবচেয়ে বড়, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে অহংকারী এক তরুণ ব্যবসায়ী। মদের নেশায় চুর আরিয়ানের হিতাহিত জ্ঞান শূন্য। সে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়, কিন্তু বৃষ্টির কারণে রাস্তা মারাত্মক পিচ্ছিল হয়েছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হাইওয়ের ধারের একটা বিশাল পুরনো গাছে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বনেট থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। ভেতরে আরিয়ানের মাথা স্টিয়ারিংয়ে আছাড়ে পড়েছে, কপাল ফেটে গল গল করে রক্ত ঝরছে। সে সম্পূর্ণ অজ্ঞান। ঠিক তখনই দুর্ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশো মিটার দূরে একটা ভাঙাচোরা জরাজীর্ণ কুঁড়েঘরের বাঁশের দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খোলে। ভেতর থেকে 20 বছর বয়সী একটি মেয়ে, মীরা, একটা টিমটিমে লণ্ঠন হাতে বেরিয়ে আসে। প্রবল হাওয়ায় লণ্ঠনের আলো কাঁপছে। মীরার পরনে একটা জীর্ণ সুতির শাড়ি, যা বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে। মীরা চমকে উঠে ভয় পাওয়া গলায়, হে ভগবান, এত ভয়ঙ্কর শব্দ! নিশ্চয়ই বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। নিজের প্রাণের পরোয়া না করে মীরা সেই ঝড় বৃষ্টির মধ্যেই দৌড়ে গাড়ির কাছে যায়। লণ্ঠনের আলোয় সে দেখতে পায় গাড়ির ভেতরে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মীরা আপ্রাণ চেষ্টায় নিজের সমস্ত শক্তি দিয়ে গাড়ির জ্যাম হয়ে যাওয়া দরজাটা খোলে। আরিয়ান সম্পূর্ণ অজ্ঞান। মীরা তাকে কোনো ক্রমে টেনে হিচড়ে গাড়ি থেকে বের করে আনে। কাদামাখা রাস্তায় তাকে নিজের কাঁধে ভর দিয়ে প্রায় টেনে টেনে নিজের সেই ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে যায়। কুঁড়ে ঘরের ভেতরে ঢুকলেই দারিদ্র্যের নগ্ন রূপ চোখে পড়ে। চালের ফুটো দিয়ে বৃষ্টির জল পড়ছে। মাত্র কম্বলটা খুলে নিয়ে অজ্ঞান আরিয়ানের গায়ে সযত্নে জড়িয়ে দেয়। ঘরে খাওয়ার বলতে ছিল শুধু গতকালের 2টো শুকনো রুটি। মীরা নিজের পেটের খিদে চেপে রেখে সেই শুকনো রুটি জলে ভিজিয়ে নরম করে অজ্ঞান আরিয়ানের মুখে একটু একটু করে দিতে থাকে, যাতে তার শরীরে একটু জোর আসে। সারা রাত মীরা ঘুমায় না। ওই অচেনা লোকটার শিয়রে বসে নিজের শাড়ির আঁচল ভিজিয়ে তার কপালের ক্ষতে ঠান্ডা জলের পট্টি লাগাতে থাকে। তার একটাই প্রার্থনা, লোকটা যেন বেঁচে যায়। রাত তো কোনো মতে কেটে গেল, কিন্তু মীরা ঘুণক্ষলেও জানত না যে সকালের সূর্য তার জীবনে কোনো নতুন আশার আলো নয়, বরং এমন এক ঘন অন্ধকার নিয়ে আসতে চলেছে যা তার সাজানো ছোট দুনিয়াটাকে চিরতরে ধ্বংস করে দেবে। অবশেষে ভোরের আলো ফুটল। রাতের সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এখন থেমে গেছে। কুঁড়ে ঘরের চালের ফুটো দিয়ে আসা সকালের রোদ আরিয়ানের মুখে পড়ে। আরিয়ান আস্তে আস্তে চোখ খোলে। মাথাটা তার এখনও ঝিমঝিম করছে। চোখ খুলেই সে চারপাশটা দেখে। মাটির দেওয়াল, স্যাঁতস্যাঁতে পরিবেশ, গোবর আর ভেজা মাটির একটা ভ্যাপসা গন্ধ। তার গা গুলিয়ে ওঠে। সে নিজের গায়ে জড়ানো ছেঁড়া দুর্গন্ধযুক্ত কম্বলটা দেখে চরম বিরক্তিতে সেটা ছুঁড়ে ফেলে দেয়। সে এক ঝটকায় উঠে বসে। এটা কোন জঘন্য আর নোংরা জায়গা! এত দুর্গন্ধ কেন এখানে? আমি এখানে কিভাবে এলাম? আমার গাড়ি কোথায়? তার চিৎকারে মীরা চমকে ওঠে। সে ঘরের আরেক কোণে একটা ভাঙা উনুনে মাটির ভাঁড়ে চা বানাচ্ছিল। আরিয়ানের জ্ঞান ফিরেছে দেখে তার মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে।
সে গরম চায়ের ভাঁড়টা হাতে নিয়ে আরিয়ানের দিকে এগিয়ে যায়। বাবু মশাই, কাল রাতে হাইওয়েতে আপনার গাড়ির খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি শব্দ শুনে ছুটে যাই। আপনার মাথা ফেটে শরীর ভেসে যাচ্ছিল রক্তে। এই বৃষ্টিতে ওখানে পড়ে থাকলে আপনি হয়তো বাঁচতেন না, তাই আমি আপনাকে টেনে এই গরিবের ঘরে নিয়ে আসি। সারা রাত জ্বর ছিল আপনার। এখন কেমন বোধ করছেন? এই নিন, এই গরম চাটা খেয়ে নিন, একটু ভালো লাগবে। আরিয়ান চায়ের ভাঁড়টার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায়, যেন ওটা কোনো বিষ। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরে হাইওয়েতে পুলিশের গাড়ির সাইরেনের তীব্র আওয়াজ শোনা যায়। আরিয়ানের পরিবার সারা রাত তাকে না পেয়ে পুলিশ পাঠিয়েছিল খোঁজার জন্য। পুলিশ দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত গাড়িটা দেখে আশেপাশেই খোঁজ চালাচ্ছিল এবং কুঁড়েঘরের বাইরে এসে থামে। আরিয়ান পুলিশের সাইরেন শুনে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসে। ইন্সপেক্টরকে দেখে তার হঠাৎ কাল রাতের কথা মনে পড়ে যায়। কাল রাতে সে পার্টি থেকে আকুণ্ঠ মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তার মাথায় বিদ্যুতের মতো একটা চিন্তা খেলে যায়। যদি পুলিশ জানতে পারে যে সে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করে সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাহলে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের মারাত্মক কেস হয়ে যাবে। মিডিয়া খবর পেয়ে যাবে, আর কাল সকালেই তার কোম্পানির শেয়ার হু হু করে পড়ে যাবে। বোর্ড অফ ডিরেক্টরস তাকে ছেঁটে খেলতে পারে। তাকে যেভাবেই হোক এই পরিস্থিতি থেকে বাঁচতে হবে। একটা বলির পাঁঠা দরকার। হঠাৎ আরিয়ানের নজর নিজের বাঁ হাতের কবজির দিকে যায়। তার 20 লাখ টাকা দামের লিমিটেড এডিশন রোলেক্স ঘড়িটা হাতে নেই, যেটা আসলে কাল রাতে দুর্ঘটনার সময় গাড়ির ধাক্কায় ছিটকে হাইওয়ের পাশের গভীর কাদায় পড়ে গিয়েছিল। আরিয়ানের শয়তানি মস্তিষ্কে একটা জঘন্য অমানবিক বুদ্ধি খেলে যায়। সে নিজেকে বাঁচানোর জন্য 1 সেকেন্ডও ভাবে না। সে পুলিশের দিকে এগিয়ে যায় এবং হাত তুলে মীরার দিকে আঙুল নির্দেশ করে। ইন্সপেক্টর, থ্যাংক গড আপনারা এসে গেছেন। কাল রাতে আমার গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর এই ভিখারি মেয়েটা তার কিছু গুন্ডা বন্ধুদের নিয়ে আমাকে রাস্তা থেকে কিডন্যাপ করে। তারা আমাকে মেরে অজ্ঞান করে দেয় আর আমাকে এই নোংরা বস্তিতে আটকে রাখে। শুধু তাই নয়, এরা আমার 20 লাখ টাকার ঘড়ি আর পকেটের সমস্ত ক্যাশ চুরি করেছে। এক্ষুনি এই চোরটাকে অ্যারেস্ট করুন। মীরা এই কথা শুনে যেন পাথর হয়ে যায়। তার হাত থেকে মাটির চায়ের ভাঁড়টা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। গরম চা তার পায়ে ছিটকে পড়ে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। মাটির ভাঁড় ভাঙার তীব্র শব্দ আর একটা যন্ত্রণাদায়ক তীক্ষ্ণ বেহালা বা ভায়োলিনের সুর যা কলিজা চিরে দেয়। বাবু মশাই, ভগবানকে সাক্ষী রেখে বলুন, এসব আপনি কি বলছেন? আমি সারা রাত আপনার মাথার রক্ত মুছেছি, আপনার প্রাণ বাঁচিয়েছি। আমি তো আপনার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি। আমি কোনো চুরি করিনি পুলিশবাবু, বিশ্বাস করুন আমাকে। আরিয়ান চরম ঘৃণায় নিজের পাটা ঝটকা মেরে ছাড়িয়ে নেয়, যেন কোনো নোংরা পোকা তাকে ছুঁয়েছে। সে নিজের ওয়ালেট থেকে একটা কড়কড়ে 500 টাকার নোট বের করে এবং মীরার কান্নামাখা মুখের উপর ছুঁড়ে মারে। নাটক বন্ধ করো। এই নাও তোমার সারা রাতের মেহনতের দাম। তোমাদের মতো রাস্তার ভিখারি মেয়েদের চরিত্র আর যোগ্যতা আমি খুব ভালো করেই জানি। দিনের বেলা রাস্তায় ভিক্ষে করো আর রাতের টাকার জন্য মানুষের গলা কাটো। তোমরা টাকার জন্য সব কিছু করতে পারো। ঘড়িটা কোথায় লুকিয়েছিস বল? পুলিশ আর কোনো কথা না শুনে মীরাকে কলার চেপে ধরে হিঁচড়ে টানতে টানতে জিপের দিকে নিয়ে যেতে থাকে। মীরা চিৎকার করে কাঁদতে থাকে, আমাকে ছেড়ে দিন। কিন্তু পুলিশ জিপ স্টার্ট দেয়। আরিয়ান নিজের জন্য নিয়ে আসা অন্য একটি বিলাসবহুল এসি গাড়িতে বসে জানলার কাঁচ তুলে দেয়। গাড়ির ভেতরের ঠান্ডা হাওয়ায় সে আরাম করে হেলান দেয়। গরিবের কোনো আদালত হয় না বন্ধুরা। গরিবের চোখের জলের কোনো দাম এই সমাজে নেই। আরিয়ানের টাকার জোর আর মিথ্যে সাক্ষীর কাছে মীরার সমস্ত সত্যি হার মেনে গেল। চুরির মিথ্যে অভিযোগে মীরার 3 মাসের জেল হয়ে গেল। 3 মাস পর জেলের মেয়াদ শেষ হবার পর মীরা যখন বাইরে এলো, তার পায়ে যেন ডানা গজিয়েছিল। সে প্রায় পাগলের মতো দৌড়াতে দৌড়াতে শহরের রাস্তা পেরিয়ে নিজের সেই হাইওয়ের ধারের কুঁড়ে ঘরে পৌঁছালো। ঘরটা খাঁ খাঁ করছে, চালের খড়গুলো উড়ে গেছে। মীরা চিৎকার করে কাঁদতে পারল না, তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে ধপ করে মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে এক ফোঁটাও জল পড়ল না, কারণ তার ভেতরের সমস্ত জল যেন শুকিয়ে পাথর হয়ে গিয়েছিল। সে হামাগুড়ি দিয়ে নিজের ভাঙা ঘরে ঢুকল। ঘরের এক কোণে ধুলায় পুড়ে থাকা সেই আরিয়ানের ছড়ে ফেলা 500 টাকার নোটটা সে দেখতে পেল। মীরা কাঁপা কাঁপা হাতে মাটি থেকে সেই নোটটা তুলে নিল। ওটা শুধু একটা কাগজের নোট ছিল না, ওটা ছিল আরিয়ানের অহংকার। ওটা ছিল তার জীবনের সবচেয়ে বড় অপমান। মীরা নোটটা নিজের মুঠোর ভেতর শক্ত করে চেপে ধরল। সেদিন মীরা এক ফোঁটাও কাঁদেনি,
কারণ সেদিন ওই ভাঙা কুড়ে ঘরে এক ভীতু গরিব মেয়ের মৃত্যু হয়েছিল, আর তার ছাই থেকে জন্ম নিয়েছিল এমন এক জ্বলন্ত আগুনের, যাকে নেভানো এবার পৃথিবীর কোনো শক্তির আর সাধ্যের মধ্যে ছিল না। মীরা সেই দিনই ওই শহর ছাড়ল। সে প্রতিজ্ঞা করল, এই টাকার সমাজ তাকে যে আঘাত দিয়েছে, সে এই টাকা দিয়েই তার জবাব দেবে। সে বড় শহরে এসে দিনের বেলা বড় বড় মানুষের বাড়িতে ঘর মোছা, বাসন মাজা আর ঝাড়ু দেওয়ার হাড় ভাঙা কাজ শুরু করল, আর রাত জেগে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে পুরনো বই জোগাড় করে পড়াশুনো করল। নিজের জমানো সামান্য কিছু টাকা দিয়ে সে একটা ছোট্ট টিফিন সার্ভিস শুরু করল। তার তৈরি খাবারে এমন এক স্বাদ ছিল যা মানুষকে আকর্ষণ করত, কিন্তু তার এই অমানবিক পরিশ্রমের পেছনে জ্বালানি, ফিউয়েল হিসাবে কাজ করত আরিয়ানের ছুঁড়ে মারা ওই 500 টাকার নোটটা। মীরা ঘুমাতো না, সে শুধু কাজ করত। 5 বছরের অক্লান্ত অমানসিক পরিশ্রমে দিনে 20 ঘন্টা কাজ করে ওই মেয়েটি নিজের ছোট্ট টিফিন সার্ভিসকে ধীরে ধীরে একটা রেস্টুরেন্টে, তারপর হোটেলের চেইনে পরিণত করল। সে দেশের সবচেয়ে বড় ফুড অ্যান্ড হসপিটালিটি চেইন মীরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে উঠল। যে সমাজ তাকে ভিখারি বলেছিল, সে সেই সমাজের মাথায় গিয়ে বসল। সময়ের চাকা যখন ঘোরে তখন তার আওয়াজ শোনা যায় না ঠিকই, কিন্তু তার রাজাকে রাস্তার ভিখারি আর ভিখারিকে সিংহাসনের রাজা বানিয়ে দেয়। দেখতে দেখতে 7টা বছর কেটে গিয়েছিল। প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত, সে কাউকে ছাড়ে না। আরিয়ানের সেই সীমাহীন অহংকার, তার বেপরোয়া জীবনযাপন আর টাকার গরম তাকেই শেষ পর্যন্ত ডুবিয়ে ছাড়ল। তার কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত পার্টনাররাই তার পিঠে ছুরি মারল। তারা কোটি কোটি টাকার জালিয়াতি করে আরিয়ানকে পথে বসিয়ে দিয়ে দেশ ছেড়ে পালালো। আরিয়ানের কোম্পানি পুরোপুরি দেউলিয়া হয়ে গেল। ব্যাংকের নোটিশ ছুড়ল তার ফ্যাক্টরিতে। তার বিলাসবহুল পৈতৃক বাংলো, যেটাকে তার মা নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, যেখানে তার বাবার স্মৃতি জড়িয়েছিল, সেই বাড়িটাও ব্যাংকের কাছে বন্ধক রাখা ছিল। আর মাত্র কয়েকদিন পর সেই বাড়ির নিলাম হতে চলেছিল। আরিয়ান পাগল হয়ে গেল। নিজের মায়ের চোখের জল সে সহ্য করতে পারছিল না। বাড়িটা বাঁচাতে তার জরুরি ভিত্তিতে 50 কোটি টাকার দরকার ছিল। সে তার পুরনো সমস্ত ধনী বন্ধুদের কাছে, আত্মীয়দের কাছে সাহায্যের জন্য হাত পাতল। কিন্তু যখন পকেটে টাকা থাকে না, তখন কেউ বন্ধু থাকে না। পুরো বাজারে কেউ তাকে 50 টাকাও দিতে রাজি হলো না। সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। চারদিক থেকে সব রাস্তা যখন বন্ধ, ঠিক তখনই আরিয়ান মার্কেট থেকে জানতে পারে যে শহরে এক নতুন, অত্যন্ত ধনী এবং সবচেয়ে বড় ইনভেস্টর এসেছেন, এমআর ইন্ডাস্ট্রিজের মালকিন। কেউ জানত না তিনি কে, তার মুখ কেউ দেখেনি, কিন্তু সবাই জানত তিনি চাইলে এক লহমায় আরিয়ানের কোম্পানি কিনে নিয়ে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আরিয়ান নিজের শেষ ভরসা, শেষ খড়কুটো আঁকড়ে ধরে তাদের হেড অফিসে পৌঁছায়। আরিয়ান একটা সাধারণ ট্যাক্সি থেকে নেমে 100 তলা উঁচু কাঁচের বিশাল বিল্ডিংয়ের সামনে দাঁড়ায়। বিল্ডিংয়ের চূড়ায় বড় বড় অক্ষরে লেখা এমআর ইন্ডাস্ট্রিজ। আরিয়ান নিজের পরনের সাধারণ শার্টটার দিকে তাকায়। একদিন সেও এমন বিল্ডিংয়ের মালিক ছিল, আর আজ সে এখানে ভিখারির মতো লোন চাইতে এসেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা পায়ে বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। আরিয়ানকে টপ ফ্লোরে পাঠানো হয়েছে। সে এক বিশাল বিলাসবহুল 5 স্টার হোটেলের মতো সুসজ্জিত অফিসে দাঁড়িয়ে আছে। ঘরের একদিক পুরোটাই কাঁচের, যেখান থেকে পুরো শহরটাকে পায়ের নিচে মনে হয়। সেই কাঁচের জানালার সামনে একটা বিশাল চামড়ার রিভলভিং চেয়ার শহরের দিকে মুখ করে রাখা। চেয়ারে কেউ একজন বসে আছে, কিন্তু পেছন থেকে তাকে দেখা যাচ্ছে না। আরিয়ানের হাতে তার কোম্পানির আর বাড়ির কিছু পুরনো ফাইল। তার বুক ধড়ফড় করছে। সে কাঁপা কাঁপা হাতে হাত জোড় করে কাকুতি মিনতি করতে শুরু করে। আরিয়ান, ম্যাম আমাকে বাঁচান, আমার সব শেষ হয়ে গেছে। আমার বাড়িটা নিলাম হয়ে যাচ্ছে। ওই বাড়িটা শুধু ইট পাথর নয়, আমার মায়ের শেষ নিঃশ্বাস জড়িয়ে আছে ওই বাড়িতে। আমি আমার সব কিছু আপনার কোম্পানির নামে লিখে দেব। আমি আপনার গোলাম হয়ে থাকব, শুধু আমাকে এই লোনটা দিন। আপনি যদি আমাকে লোন না দেন, তাহলে আমার বৃদ্ধা মা রাস্তায় এসে দাঁড়াবেন। তিনি এই শোক সহ্য করতে না পেরে মারা যাবেন। আমি আপনার হাত জোড় করছি ম্যাম, আমাকে খালি হাতে ফেরাবেন না। অফিস ঘরটায় একটা থমথমে নীরবতা, শুধু সেন্ট্রাল এসির মৃদু আওয়াজ। তারপর রিভলভিং চেয়ারটা ধীরে, খুব ধীরে ঘুরতে শুরু করে। সামনে বসে থাকা মানুষটির মুখ এবার সামনে আসে।
পরনে অত্যন্ত দামি 50,000 টাকার কালো ডিজাইনার পাওয়ার স্যুট। চোখে এক অদ্ভুত শান্ত অথচ আগুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি। চেহারায় এক ভয়ঙ্কর শান্ত ভাব নিয়ে মীরা বসেছিল। আরিয়ানের পায়ের তলা থেকে যেন এক মুহূর্তে মাটি সরে যায়। তার চোখের মুনি স্থির হয়ে যায়। তার হাত থেকে ধপ করে ফাইলগুলো মেঝেতে ছিটকে পড়ে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসতে থাকে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আরিয়ানের সেই 7 বছর আগের ঝড়ের রাতের কথা বিদ্যুতের মতো মনে পড়ে যায়। আজ সেই ভিখারি মীরার হাতে আরিয়ানের পুরো জীবন, তার মায়ের জীবন। মীরা কি আজ তাকে ওই রাস্তার কুকুরের মতোই ছুঁড়ে ফেলবে, নাকি এমন কিছু করবে যা কেউ ভাবতেই পারেনি? আসল খেলা, আসল বদলার খেলা তো এবার শুরু হতে চলেছিল। মীরা কোনো তাড়াহুড়ো করে না। সে খুব শান্তভাবে নিজের সিট থেকে ওঠে। তার পেছনে দেওয়ালের ঠিক মাঝখানে একটা দামি কাঁচের ফ্রেম ঝলানো ছিল। আরিয়ানের নজর ওই ফ্রেমটার দিকে যায়। ওই সোনার ফ্রেমে বাঁধানো অবস্থায় কোনো ডিগ্রি বা অ্যাওয়ার্ড ছিল না। সেখানে ছিল সেই পুরনো ভাঁজ পড়া কাদায় মাখা 500 টাকার নোটটা। কি হলো আরিয়ান বাবু, চিনতে পারলেন আমাকে? নাকি আজও আপনার ওই অহংকারী চোখে আমার দাম ওই দেওয়ালে ঝোলানো 500 টাকার নোটটার মতোই? আরিয়ানের পা কাঁপতে শুরু করে। সে দরদর করে ঘামছে। মীরা, তুমি এখানে? আমাকে আমাকে মাফ করে দাও মীরা। আমি সেই রাতে নেশার ঘরে ছিলাম। আমি বুঝতে পারিনি আমি কি করছিলাম। নেশা তোমার মদের ছিল না আরিয়ান। নেশা তোমার ওই টাকার ছিল, তোমার অহংকারের ছিল, তোমার ওই 20 লাখের ঘড়ি চুরির মিথ্যে অপবাদ। আর তুমি নিজের এসি গাড়িতে বসে নিজের সম্মান বাঁচাতে একটা মানবতার গলা টিপে হত্যা করেছিলে। আরিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মীরার পায়ের কাছে মেঝেতে লুটিয়ে পড়ে। আমাকে ধ্বংস করে দাও মীরা, আমাকে পুলিশে দাও, আমাকে জেলে পাঠিয়ে দাও। তুমি যা খুশি তাই করো আমার সাথে, কিন্তু আমার মায়ের বাড়িটা কেড়ে নিও না। উনি মরে যাবেন গো। আমার মাকে রাস্তায় নামিও না। মীরা নিজের কেবিল থেকে আরিয়ানের লোনের অ্যাপ্লিকেশন পেপারটা তুলে নেয় এবং আরিয়ানের মুখে সজোরে ছুঁড়ে মারে। তোমার লোনের আবেদন রিজেক্টেড। এক্ষুনি বেরিয়ে যাও আমার অফিস থেকে, না হলে আজ আমি তোমার সাথে ঠিক সেটাই করব যেটা তুমি 7 বছর আগে ওই হাইওয়ের ধারে আমার সাথে করেছিলে। সিকিউরিটি। মুহূর্তের মধ্যে 4 জন পেল্লাই সাইজের বাউন্সার ঘরে ঢোকে এবং আরিয়ানকে কলার ধরে ধাক্কা মারতে মারতে বিল্ডিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আরিয়ান ওই 100 তলা বিল্ডিংয়ের নিচে রাস্তার ধুলোয় বসে হাউ হাউ করে কাঁদতে থাকে। তার সব শেষ হয়ে গেছে। পরের দিন সকাল। আরিয়ানদের সেই পুরনো বিশাল বাংলো বাড়ির বাইরে প্রচুর মানুষের ভিড়। আজ বাড়িটা নিলাম হচ্ছে। ব্যাংকের লোক, উকিল আর পাওনাদাররা দাঁড়িয়ে আছে। আরিয়ান আর তার বৃদ্ধা মা 2টো স্যুটকেস আর কিছু পুরনো জিনিসপত্র নিয়ে বাড়ির গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ব্যাংকের প্রধান আধিকারিক মাইকে ঘোষণা করেন যে বাড়িটার নিলাম শেষ হয়েছে এবং বাড়িটা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুরো 100 কোটি টাকা ক্যাশ দিয়ে কিনে নিয়েছে এবং সেই নতুন মালিক এক্ষুনি এই বাড়ির চাবি নিতে এসে পড়বেন। আরিয়ানের মা কান্নায় ভেঙে পড়েন। ঠিক সেই মুহূর্তে রাস্তায় কালো রঙের রেঞ্জ রোভার আর মার্সিডিজ গাড়ির একটা বিশাল কনভয় এসে থামে। চারপাশের মানুষজন সসম্ভ্রমে রাস্তা ছেড়ে দেয়। মাঝখানের গাড়িটা থেকে মীরা নেমে আসে। তার চোখে রোদ চশমা। মীরাকে দেখে আরিয়ান চমকে ওঠে। সে দ্রুত নিজের মাকে নিজের পেছনে আড়াল করে দাঁড়ায়। তার চোখে হার মানা মানুষের রাগ। আমার লোনের ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছ? এবার কি এখানে আমার এই রাস্তার ভিখারির অবস্থা আর তামাশা দেখতে এসেছ? হ্যাঁ, দেখো ভালো করে, আমরা রাস্তায় এসে গেছি। আমার মায়ের মাথা গোজার ঠাঁইটুকু আর নেই। এবার খুশি হয়ে যাও তুমি। মীরা আরিয়ানের কথায় কোনো কান দেয় না। সে নিজের চোখের রোদ চশমাটা খোলে। তার চোখে রাগ নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। সে ধীর পায়ে আরিয়ানের মাকে পাশ কাটিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর মাথা নিচু করে ওনার পা ছুঁয়ে প্রণাম করে। আরিয়ানের মা অবাক হয়ে যান। মীরা নিজের হাতের দামি ল্যাডার ব্যাগ থেকে ওই বাংলো বাড়ির আসল কাগজপত্র, প্রপার্টি পেপার্স বের করে এবং খুব সযত্নে আরিয়ানের মায়ের 2 হাতের তালুতে রেখে দেয়। আরিয়ান, তার মা এবং সেখানে দাঁড়িয়ে থাকা ব্যাংকের লোক থেকে শুরু করে সবাই হতবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। মীরা চোখে জল টলমল করছে,
কিন্তু গলায় এক অসীম ভারী স্বর, মাঝি। আমি চাইলে আজ এই মুহূর্তে তাকেও সেই একই যন্ত্রণার অনুভূতি দিতে পারতাম। আমি আমার চোখের সামনে তাকে রাস্তায় বিনা চিকিৎসায়, বিনা খাবারে ছটফট করতে দেখতে পারতাম। কিন্তু আজ যদি আমি ক্ষমতার অহংকারে আপনার কাছ থেকে আপনার শেষ আশ্রয়, আপনার এই বাড়ি আর আপনার ছেলেকে কেড়ে নিই, তাহলে আমার আর আরিয়ানের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে মা? আমার গরিব মা আমাকে নিজের মুখের শেষ খাবারটুকু অন্যের সাথে ভাগ করে নিতে শিখিয়েছিলেন, কারো সাজানো ঘর ভাঙতে নয়। বদলা নিয়ে আমি আরিয়ান হতে চাই না। এই বাড়ি আমি 100 কোটিতে কিনে নিয়েছি, আর আজ থেকে এটা আবার আপনার নামে। আরিয়ান এই কথা শোনা মাত্রই আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না। সে সেখানেই হাঁটু গেড়ে ধপ করে মাটিতে বসে পড়ে। সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে, ছোট বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে থাকে। সে আজ গভীরভাবে বুঝতে পারে যে সারা জীবন ধরে সে যে সম্পদ, গাড়ি, বাড়ির অহংকার করেছে, তা এই সাধারণ মেয়েটির বিশাল মানবতার সামনে, তার হৃদয়ের ঐশ্বর্যের সামনে এক কানাকড়িরও যোগ্য নয়। আরিয়ান কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে মীরার পায়ের কাছে মাথা রাখে। তার চোখের জলে মীরার জুতো ভেজে যায়। আরিয়ান গলা ফাটিয়ে কেঁদে ওঠে, আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা কর। আমি মানুষ হওয়ার যোগ্য নই, আমি একটা পশু। তুই আজ আমাকে জীবনের সেই আসল মূল্য বুঝিয়ে দিয়ে গেলি, যা পৃথিবীর কোনো টাকা পয়সা, কোনো বিশ্ববিদ্যালয় কাউকে শেখাতে পারে না। তুই জিতে গেলি মীরা, তুই জিতে গেলি। মীরা আরিয়ানের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় এবং সোজা হেঁটে নিজের গাড়ির দিকে এগিয়ে যায়। সে পেছনে ফিরে আর তাকায় না। সে নিজের প্রতিশোধ ঠিকই নিয়েছে, কিন্তু কাউকে ধ্বংস করে বা মেরে ফেলে নয়, বরং নিজেকে এতটাই বড় করে তুলেছে যে সামনের মানুষটার অহংকার এমনিতেই ভেঙে চুরমার হয়ে গেছে। বন্ধুরা, জীবনে কখনো নিজের সম্পদ, নিজের ক্ষমতা বা নিজের রূপের অহংকার করবেন না, কারণ সময়ের কোনো ভরসা নেই। আজ যে হাত আপনার দিকে সাহায্যের জন্য আকুল হয়ে উঠেছে, মনে রাখবেন কাল সেই হাতই আপনার ভাগ্য লেখার ক্ষমতা রাখতে পারে। মীরা আরিয়ানের ওপর কোনো সস্তা প্রতিশোধ নেয়নি, বরং সে আরিয়ানকে সারা জীবনের জন্য এটা শিখিয়ে দিয়ে গেল যে আসল বড়লোকই কখনো ব্যাংকের ব্যালেন্স বা দামি গাড়ি দিয়ে হয় না, বরং তা হয় একটা বড় হৃদয় দিয়ে। যদি এই গল্পটি আপনার হৃদয়কে সামান্যতম ছুঁয়ে থাকে, তবে এটি এমন প্রত্যেকটি মানুষের কাছে শেয়ার করুন যার সময় আর সম্পদের মিথ্যা অহংকার আছে। হয়তো এই গল্প কারো চোখ খুলে দেবে। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এমন হৃদয় ছোঁয়া গল্পে।